আমি তো আসলে চাই হইতেছে কিছু ভিডিও এসে বানাইতে। ভিডিও এসে মানে হইতেছে যে ধরেন কিছু জিনিস লিখলাম, কিছু জিনিস বললাম, এরকম একটা ক্লারিফিকেশন এর ভিতর দিয়ে যাওয়া আরকি। মানে কিছু জিনিস তো লেখার পরেও বলার কিছু জায়গা থাকে। বলার পরেও হয়তো ২-১ টা জিনিস লিইখা দিতে পারলে ভালো, এরকম। তো একটা এরকম ২-১ টা ট্রাই আমি করছিলাম। কিন্তু আসলে ওগুলোতে তো প্রচুর সময় লাগে। এজন্য আসলে পারা যায় নাই। তো এখন আরেকটা ট্রাই করে দেখতেছি। এটা হইতেছে যে ইদানিং হচ্ছে ছাত্রদল, ছাত্র শিবির নিয়ে কিছু আলাপ-টালাপ চলতেছে। তর্ক-টর্ক চলতেছে। তো এইটা নিয়ে আমার মনে হইছে যে কিছু কথা বলা যাইতে পারে। তো পয়েন্ট আকারে বললে ভালো। এরকম কিছু পয়েন্টের কথা আমি ভাবছিলাম। তো ভাইবা টুকটাক একটু নোটস লিখছিলাম। কিন্তু আমি ভাবতেছি যে জিনিসটাকে বলি। মানে ১ম কথা হইতেছে যে আসলে ছাত্র রাজনীতির জায়গাটাকে আমাদের আসলে বুঝতে পারলে ভালো। স্টুডেন্ট পলিটিক্সটা কিরকম বা কবে থেকে শুরু হইছে, কিভাবে শুরু হইছে এটার তো একটা হিস্ট্রি আছে। ওই হিস্ট্রিটাকে কনসিডার করলে আমরা দেখব স্টুডেন্ট পলিটিক্স আর ন্যাশনাল পলিটিক্স ২ টা মোটামুটি আলাদা ঘটনাই। মিলটা একটু কমই। যেমন ধরেন ১৯৬০ এর দিক থেকে যদি দেখি, আমার ধারণা একটা জোরদার পলিটিক্স চালু হইছে। যে স্টুডেন্টরা অনেক কিছু করে, অনেক কিছু বোঝে। তো ওই সময় আপনি দেখবেন যে বামপন্থী রাজনীতির হচ্ছে একটা বড় জায়গা ছিল আরকি। এইটা ১৯৬০ থেকে শুরু করে ১৯৮০ পর্যন্ত ছিল। মানে ওই সময় তো ছাত্র ইউনিয়ন ছিল, ছাত্রলীগও ছিল। এমনকি ছাত্রলীগ করতে হইলেও আপনাকে কিন্তু বামপন্থী আদর্শের লোক হইতে হইতো আরকি। তো এইটা কিন্তু দেখেন ন্যাশনাল পলিটিক্সে কিন্তু ওনারা তখনকার সময় থেকে ইনফ্লুয়েন্সিয়াল একটা রোল প্লে করতে পারেন নাই। মানে এটলিস্ট ডেমোক্রেসির জায়গাতে আরকি। এখানে একটা ডিফারেন্সের জায়গা আছে। এইটা হচ্ছে আমার ১ নাম্বার পয়েন্ট। এটা বুঝতে পারাটা ভালো। এই যে ডিফারেন্সটা থাকা, এই জায়গাতে আমার ধারণা হচ্ছে 2nd পয়েন্টটা আসে। সেকেন্ড পয়েন্টটা হইতেছে যে স্টুডেন্ট পলিটিক্সের আমি দেখি একটা বড় আ উদ্দেশ্য হইতেছে যে আসলে কালচারাল। একটা কালচারাল ক্লাসে বিলং করা। মানে আপনি একটা অ্যালমনাই তৈরি করা। যে আপনি ওই দল করতেন, এই দল করতেন। এবং এইটার মাধ্যমে আপনি একটা কালচারাল ক্লাসকে অ্যাচিভ করাটা ইম্পোর্টেন্ট ঘটনা আরকি। যেইটা আমার ধারণা আসলে বামপন্থী রাজনীতি করার ভিতর দিয়ে এটা ছিল বা এটা তৈরি হইতে পারত। এক ধরনের অ্যাসোসিয়েশন তৈরি হইতো, এক ধরনের কালচারাল ন্যারেটিভ তৈরি হইতো এবং ওই ন্যারেটিভে ওই ক্লাসের মধ্যে বিলং করার মধ্যে দিয়ে আসলে হইতেছে মিডল ক্লাস আইডিওলজির জায়গাগুলি তৈরি হইছে। তো এই জায়গাটাকে আমার মনে হয় লোকেট করা দরকার। মানে একটা আলাপের পিছনে আরো অনেক আলাপ থাকে। তো এখানে দেখবেন যে একটা কথা আমি বলতেছিলাম যে ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলি যখন কোনো একটা জায়গাতে তৈরি হয়, যখন এর আশেপাশের সমাজের সাথে এদের হচ্ছে এক ধরনের ঝামেলা লাগে, মারামারি লাগতো আরকি। এইটা হইতেছে যে খুব ইম্পোর্টেন্ট একটা ঘটনা। আপনি ওই জাহাঙ্গীরনগরের সাথে জাহাঙ্গীরনগরের আশেপাশের লোকজনের, সিলেটের সাথে সিলেটের আশেপাশের লোকজনের এই রকমের মারামারি ছিল গ্রামের সাথে ক্যাম্পাসের। পরে একটা ধরনের মানে কি বলবো যে ফ্রিডমের জায়গা হয়তো অ্যাচিভ হইছে। এক ধরনের সেপারেশন হইছে। তো আপনি ভার্সিটিতে পড়তেছেন মানে হইতেছে আপনি একটা ক্লাস অ্যাচিভ করতেছেন। এইটা একটা ঘটনা। এই ঘটনাটা ছিল। এইটার পাশাপাশি আরো কিছু জিনিস আছে। যেমন হইতেছে যে পরবর্তীতে 80s এর পরে যদি দেখেন আমার ধারণা পলিটিক্স যেটা শুরু হইছে সেটা বাংলাদেশের সময় থেকেই হইতেছে। আপনি স্টুডেন্ট পলিটিক্স করতেছেন মানে হইতেছে যে আপনি একটা পাওয়ার ও গেইন করতেছেন। আপনি এই স্টুডেন্ট পলিটিক্স এর মাধ্যমে বড় ছাত্রনেতা হওয়ার মাধ্যমে পরবর্তীতে পলিটিক্যাল দলের হচ্ছে একটা বড় পজিশন পাইতেছেন। তার চাইতে জরুরি হইতেছে যে আপনি কিছু টেন্ডার পান, কিছু চাঁদাবাজি করতে পারেন। এক ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যেও চলে যাওয়ার ঘটনাটা ঘটে। তো আমি দেখি যে একটা কালচারাল ক্লাসের তো এক নিড ছিল। আরেকটা নিড হইতেছে আসলে ইকোনমিক নিড। আপনি হইতেছে যে মূলধারার যে রাজনীতিগুলি করেন, এগুলির মধ্যে করলে হইতেছে যে এক ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পলিটিক্যাল যে সিস্টেমটা আছে আমাদের এখানে, পলিটিক্যাল লিডাররা হচ্ছে টেন্ডার পাবেন, চাঁদাবাজি করবেন। এইগুলির সিস্টেমটার মধ্যে ঢুকা যায়। ঢোকাটা সহজ হয় আরকি। তো এখান থেকেও আসলে একটা নিড এটা তৈরি হইতেছে 3rd ঘটনাটা। ১ম ঘটনাটা যদি আমি বলি তাইলে স্টুডেন্ট পলিটিক্সের সাথে ন্যাশনাল পলিটিক্সের একটা ডিফারেন্সের জায়গা আছে। স্টুডেন্ট পলিটিক্সের সিগনিফিকেন্স হচ্ছে
একটা কালচারাল ক্লাসে বিলং করার অপরচুনিটি তৈরি করে দেয়া। এবং থার্ড পয়েন্টটা হইতেছে এখানে ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পলিটিক্যাল সিস্টেমটার মধ্যে ঢুইকা যাওয়ার, ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যেও ঢুইকা যাওয়ার স্কোপটা আছে। এটা হচ্ছে আমার স্টুডেন্ট পলিটিক্স নিয়ে রিডিং। তো এখানে ৪ নাম্বার পয়েন্টে যদি আসি তাইলে হচ্ছে শিবিরের ঘটনাটা আসে। শিবির কিভাবে আসলে ইন্টারভেনটা করে। আমি দেখি যে উনাদের ফার্স্ট ইন্টারভেনশনটা হইতেছে আসলে ইকোনমিক্যাল। মানে আপনি শিবির করতেছেন মানে হচ্ছে আপনি কিছু ইকোনমিক বেনিফিট পাইতেছেন। হ্যাঁ? আপনি একটা মেসে থাকার আমার যদ্দূর জানি, মানে বিচ্ছিন্নভাবেই জানি। আমার এম্পিরিক্যাল কোনো এভিডেন্স নাই। বা রাজশাহী ইউনিভার্সিটি বা চিটাগং ইউনিভার্সিটি বা অন্যান্য জায়গাতে হচ্ছে মেসে থাকার সুযোগ পাবেন, আপনি টিউশনি পাবেন, আপনি ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে ঢুকতে পারবেন এবং এই ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে ঢুকতে হইলে আপনার কোনো ২ নম্বরি কাজ করতে হবে না। তো এইটা একটা কিন্তু মানে একটা স্ট্রং সাপোর্ট। যারা ভার্সিটিতে অনেক মেধাবী স্টুডেন্টরা আসেন কিন্তু উনাদের কিন্তু আসলে ওই ইকোনমিক সাপোর্টের জায়গাটা খুব একটা স্ট্রং থাকে না। তো ওইটার জন্য এই যে ইকোনমিক্যালি একটা সাপোর্ট পাওয়া, এইটা কিন্তু একটা বেস হিসেবে কাজ করে। উনারা যদিও পলিটিক্যালি খুব বেশি এফিলিয়েটেড হন না, কিন্তু এইটা একটা ইন্টারভেনশনের জায়গাতে একটা হেল্প করে। তো এইটা একটা ঘটনা হচ্ছে ৪ নাম্বার পয়েন্ট। আর ৫ নাম্বার পয়েন্ট যদি আসেন, এইটা আমার মনে হয় শিবিরকে যেভাবে ভিলিফাই করা হয়, যে ধরেন হচ্ছে রক কাটা, ইয়ে টিয়ে, এইগুলা খুব একটা পজিটিভ ঘটনা না এনকাউন্টার করার জন্যে। কারণ হইতেছে ক্যাম্পাস দখল করার একটা ব্যাপার আছে। সেটা 80s এর সময় থেকে শুরু হইছে যে ক্যাম্পাস কার দখলে থাকবে? ছাত্রদলের দখলে, নাকি শিবিরের দখলে, নাকি ছাত্রলীগের দখলে? এরকম একটা পলিটিক্যাল কালচার আমাদের এখানে তৈরি হয়েছিল। তো এটা করতে গেলে হচ্ছে ভায়োলেন্সের ঘটনাগুলি ঘটছে এবং হচ্ছে শিবির যেহেতু খুব প্ল্যান্ড ভায়োলেন্স করছে, এই কারণে হয়তো এগুলিকে হাইলাইট করা হয়েছে আরও বেশি। কিন্তু এইটা আসলে ফিয়ার ফ্যাক্টর হিসেবে কাজ করছে যখন হচ্ছে ওই ৭১-এর ঘটনাটা টানা হয়েছে। এইটা হচ্ছে ধরেন আমার ৬ নাম্বার পয়েন্টটা। তো ৭১-এর ব্যাপারে যে ন্যারেটিভটা চলতেছে, এইটা আসলে আওয়ামী লীগের যে ন্যারেটিভ, এটা তো আসলে ভুয়া ন্যারেটিভ, এটা আমরা জানি। কিন্তু এটার কাউন্টার পার্ট হিসেবে জামাতের যে ন্যারেটিভটা চলতেছে, সেটাকে আসলে সাপোর্ট করার কিছু নাই। এইটা পুরোপুরি হইতেছে যে পশ্চিম পাকিস্তানের মিলিটারি ফেলিওর, পলিটিক্যাল ফেলিওর। উনারা হচ্ছে বাংলাদেশে গণহত্যাটা করছিলেন। মানে জুলাইয়ে ২,০০০ লোক মারা গেছে, এখন ৩০ লাখ লোক মারা যাক আর হচ্ছে ৩০,০০০ লোক মারা যাক। এখানে তো একটা গণহত্যা হইছে। এখন আপনি একজন খুনিরেও তো খুন করতে পারেন না। সেই জায়গায় আপনার হচ্ছে সাধারণ মানুষকে খুন করা হয়েছে। এখন পলিটিক্যাল এন্টিটি হিসেবে আপনি তো ওদেরকে সাপোর্ট করতে পারেন না। মানে এটা এই নৈতিক জায়গাটা তো নাই আসলে। তো সুতরাং আপনি এইটাকে ষড়যন্ত্র ছিল, অন্য সবকিছু ছিল, এগুলি দিয়ে আপনি অনেক দূর পর্যন্ত কমপ্লেক্স একটা ঘটনা বানাইতে পারেন মুক্তিযুদ্ধকে। কিন্তু যেটা করতে পারেন না সেটা হচ্ছে গণহত্যার সাপোর্টের জায়গাটাকে আপনি কখনোই আসলে এস্টাবলিশ করতে পারবেন না। এইটা শিবিরকে তো আসলে ক্যারি করতে হয়। কারণ উনারা হচ্ছে মানে পার্ট আরকি, অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন। তো এইটাকে উনারা ইগনোর করতে পারেন না। এই জায়গাটা সমস্যাটায় পড়েন। কিন্তু মুশকিল যেটা হইতেছে, ছাত্রলীগের ওই ন্যারেটিভ বা আওয়ামী লীগের ওই ন্যারেটিভটা তো আসলে অ্যাকচুয়াল ন্যারেটিভ না। কিন্তু এখন ঘটনা হইতেছে যে এই জায়গাটাতে ছাত্রদলের কথা বলেন, বিএনপির কথা বলেন, বৈষম্য বিরোধীর কথা বলেন, যারা হয়তো অনেকটা শিবিরের সিম্পেথাইজড, কিন্তু ওনারা মুক্তিযুদ্ধের কোনো নতুন ন্যারেটিভ তৈরি করতে পারতেছেন না। এখানে বামপন্থীদের কিছু ন্যারেটিভ আছে যে দু একটা এলাকা স্বাধীন করে ফেলছিল, বামপন্থীরাও ছিল, কিন্তু ওইটাও খুব ন্যারো পার্ট আর কি। মানুষের উপর গণহত্যা হয়েছিল এবং এর ফলে মিলিটারির প্রথম দাঁড়াইছিল এবং হচ্ছে মিলিটারির উপর বেস করে হচ্ছে সাধারণ মানুষ এখানে দাঁড়াইছিল। এই ন্যারেটিভটা এস্টাবলিশ হচ্ছে না। তো মুক্তিযুদ্ধের ন্যারেটিভের নিয়ে আলাপ করতে গেলে তো অনেক বড় আলাপ হয়ে যাবে। তো এখানে আমার কথা হচ্ছে যে এখানে একটা ডিসফাংশনালিটি আছে, যেই কারণে শিবির জামাত যেরকম পারে না, শিবির হোঁচট খাবে। এটা হচ্ছে আমার কথা। তো তাইলে ঘটনাটা কি হইতে হবে? আপনি আমার ধারণা হচ্ছে যে যদি ৭ নাম্বার পয়েন্টে আসেন, ব্যাপারটা অনেকটা এরকম। পুরান বিষয় নিয়ে কথা বলা যাবে না তা না। এই হিস্ট্রিক্যাল রিডিং গুলি তো থাকবে।
এবং হচ্ছে এক্সিস্টিং বাস্তবতার সাথে মিল রেখেই আলাপগুলি চেঞ্জ হবে। এই রকমের ঘটনাগুলিও ঘটতে থাকবে। কিন্তু আমার ধারণা পলিটিক্স ফিউচারিস্টিক অ্যাপ্রোচের জায়গাগুলি থেকে, মানে ফিউচারে ওনারা কি করতে চাইতেছেন, কে কি করতে চাইতেছে। পলিটিক্যাল দলের লেজুর হিসাবে যেসব সংগঠন আছে এগুলোকে বিলোপ করা উচিত, এগুলির বাদ দেওয়া উচিত। না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পপুলারিটির একটা মাত্র কারণ হচ্ছে যে ওনাদের কোনো বাপ নাই, মানে পলিটিক্যাল দল নাই আর কি, যে এই বাপের পিছনে ওনারা ছোটেন আর কি। তো এইটা শিবিরেরও সমস্যা, ছাত্রদলেরও সমস্যা। এটা আমি দু একবার তো বলার চেষ্টা করছি, ডিজোন করতে পারা উচিত। তাদের ছাত্র সংগঠন থাকবে না তা না, একটা আইডিওলজিক্যাল একটা জায়গাতে থাকবে, ইন্টারভেনশন থাকবে, কিন্তু সরাসরি অঙ্গ সংগঠন হওয়াটা এইটা পজিটিভ সাইন না। বরং পপুলারিটির জায়গা থেকে যদি বলেন, পিপলস পার্সপেক্টিভের জায়গা থেকে যদি বলেন, এটা একটা অবস্টেকেলই। বরং হচ্ছে ছাত্রদের ইস্যু নিয়ে যদি কেউ অ্যাক্টিভ থাকতে পারে মাঠে, এই সেটা হবে আসলে পজিটিভ পয়েন্ট। এই একটা ঘটনা আমি মনে করি যে খুবই ডিসাইডিং ফ্যাক্টর। এখন সেটা কেমনে হবে, কিভাবে হবে, এটা তো ফিল্ডের ঘটনা, পলিটিক্সের ঘটনা। এই পলিটিক্সটা যারা করতে পারবেন ফিউচারে আমি মনে করি যে তারা শক্তি হয়ে ওঠার দিকে থাকবেন। তো এর বাইরে ৮ নাম্বার পয়েন্টটা যদি বলি, নানান জিনিস নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে যে আগের অবৈধ সরকারের সময় কে কিভাবে বেনিফিট নিছে, কে কিভাবে আন্দোলন করছে, এইগুলা তেমন ইম্পর্টেন্ট ঘটনা না। এগুলি নিয়ে তো তর্ক জিততেই পারেন, কেউ তর্কে হারতেই পারেন, কিন্তু এইগুলি ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠবে বলে আমি মনে করি না। তো আমি লাস্টলি যদি বলি আমি কি বলতে চাইতেছি, আমি বলতে চাইতেছি যে স্টুডেন্টদের একটা রিকোয়ারমেন্ট আছে, ইকোনমিক একটা রিকোয়ারমেন্ট আছে। ধরেন হলে সিট দেয়া, ঠিকমতো খাওয়া পাওয়ার ব্যবস্থা করা, শিক্ষার যে খরচগুলি আছে সেগুলি চালায় নেওয়ার ব্যবস্থা করা, এগুলি যদি গভর্নমেন্টের দিক থেকে হইতে থাকে তাইলে আলাদা করে এই বেনিফিটগুলির দরকার পড়বে না। যে কারণে আমি বলতেছিলাম যে ধরেন ইকোনমিক বেনিফিট আমার ধারণা পাবলিক ইউনিভার্সিটিগুলিতে কিছুটা কাজ করে, বা ন্যাশনাল ইউনিভার্সিটির যে কলেজগুলো আছে সেখানেও শিবিরের এই ইকোনমিক এইডের ঘটনাটা কাজ করার কথা। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে খুব বেশি কাজ করবে না, কারণ তাদের তো আসলে ওই ইকোনমিক নিডটা নাই, বা ওইটা মাথায় রেখেই ওনারা প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে আসছেন। তো যার ফলে আইডিওলজিক্যাল জায়গাগুলি থেকে তো রিলেভেন্স থাকবেই, কিন্তু এই ঘটনাগুলি যখন থাকবে তখন এই দলীয় লেজুরবৃত্তের সম্ভাবনাগুলিও কমবে। তো আমার কথা হইতেছে যে স্টুডেন্ট পলিটিক্সের জায়গাটা ভালো হবে যখন সেখানে দলীয় লেজুরবৃত্তিগুলো থাকবে না, একটা ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট কাউন্সিলগুলো তৈরি হইতে পারবে যারা স্টুডেন্টদের ব্যাপারে আগ্রহী থাকবে, এবং একটা আইডিওলজিক্যাল অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, পলিটিক্যাল দলের সাথে তাদের কানেকশন থাকতেই পারে, কিন্তু সেটা স্টুডেন্ট পলিটিক্সের মেন ঘটনা না হয়ে ওঠে আর কি। তর্কের মধ্যে ওইটা বরং ইম্পর্টেন্ট, যেটা আমার মনে হয় যে হচ্ছে না। তো এই হইতেছে আমার একটা নেট টেক আউট আর কি, বা একটা সামারাইজ করার একটা চেষ্টা করা।